আচ্ছা, বুদ্ধি কি কেবল তর্কে জেতার হাতিয়ার, নাকি বুদ্ধি হলো জীবনকে দেখার এক অন্যতম গভীর চশমা? আজকের গল্প ক্লাসিক্সে আপনাকে স্বাগত এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের গল্পে, যেখানে প্রতিপক্ষ কোনো শত্রু রাজা নয়, বরং খোদ বুদ্ধির রাজা। একদিকে কৃষ্ণনগরের নয়নমণি গোপাল ভাঁড়, আর অন্যদিকে বর্ধমানের অহংকারী জাদুকর নেপাল। যেখানে লড়াইটা গায়ের জোরে নয়, লড়াইটা হলো শব্দের গভীরে লুকিয়ে থাকা দর্শনের। এই গল্প দুই ভাঁড়ের হাস্যরসের নয়, এ গল্প মানুষের সংকীর্ণ দৃষ্টি, গোপালের দূরদর্শী চিন্তার এক অদ্ভুত সংঘর্ষের। এক রাজকীয় চ্যালেঞ্জ, যেখানে বাজি ধরা হয়েছে শ্রেষ্ঠত্বের সম্মান, আর শর্ত বড়ই অদ্ভুত। এপার ওপার আর মাঝ দরিয়ার তিনজন মানুষ চাই। কিন্তু প্রশ্ন হলো, দরিয়া মানে কি শুধুই বহমান জলধারা, নাকি আমাদের এই যাপনটাই এক মস্ত দরিয়া, যেখানে আমরা সবাই প্রতিনিয়ত সাঁতরে চলেছি? চলুন ফিরে যাই সেই পুরনো বাংলার আভিজাত্যে, যেখানে আজ বিচার হবে কেবল চটুল হাসির নয়, বিচার হবে মানুষের মগজ আর বোধ শক্তির। শুনুন আমাদের আজকের গল্প, গোপাল ভাঁড়ের বুদ্ধির লড়াই। 18 শতকের বাংলা। চারদিকে তখন নবাবী আমলের শেষ সূর্য আর জমিদারদের রমরমা। কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্রের সভা আলো করে থাকতেন আমাদের সবার প্রিয় গোপাল ভাঁড়। কিন্তু বর্ধমানের মহারাজ তিলকচাঁদের রাজসভাও কম ছিল না। সেখানে ছিল এক বাঘা ভাঁড়, নাম তার নেপাল। নেপাল লোকটা খাটো, মুখে সবসময় একটা তাচ্ছিল্যের হাসি। সে মনে মনে ভাবত, গোপাল লোকটা শুধু ভাগ্য জুড়ে কত নাম করেছে। সে সুযোগ পেলেই বলতো, মহারাজ, এই যে লোক বলে গোপাল ভাঁড় নাকি মস্ত বুদ্ধিমান, আমার তো বিশ্বাস হয় না। ও তো সেফ কথা বলতে পারে। একবার আমার সামনে পড়লে ওকে এমন কাঁচকলা দেখাবো যে জীবনে আর বর্ধমানমুখী হবে না। মহারাজ গম্ভীর স্বরে বললেন, নেপাল, বড় বড় কথা বলা সহজ, কিন্তু গোপালের নাম এমনি এমনি ছড়ায়নি। তবে হ্যাঁ, যদি কোনোদিন সুযোগ আসে, আমি তোমাদের দুজনের একটা পরীক্ষা নেব। সেই মহেন্দ্রক্ষণ এসে গেল হঠাৎই। মহারাজ কৃষ্ণচন্দ্রের এক জরুরি চিঠি নিয়ে গোপাল হাজির হলেন বর্ধমান রাজসভায়। গোপালকে দেখে মহারাজ তিলকচাঁদ আর নেপাল দুজনেরই চোখ চকচক করে উঠল। মহারাজ বলে উঠলেন, এসো গোপাল, বড় ভালো দিনে এসেছো। আমাদের নেপাল তোমার সঙ্গে একটু টক্কর দিতে চায়। আমি ঠিক করেছি তোমাদের মধ্যে একটা মহাবুদ্ধির পরীক্ষা হবে। যে জিতবে তাকে আমি এক তোড়া মোহর আর এই রাজ্যে শ্রেষ্ঠ ভাঁড়ের খেতাব দেব। গোপাল অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, মহারাজ, আমি তো কৃষ্ণনগরের অতি নগণ্য এক ভৃত্য। আপনাদের হুকুম তালিম করাই আমার ধর্ম। কি পরীক্ষা দিতে হবে বলুন? রাজসভার মহামন্ত্রী ছিলেন অতি বিজ্ঞ মানুষ। তিনি এগিয়ে এলেন বিচারের ভার নিতে। তিনি জানতেন এরা দুজন সাধারণ লোক নয়, তাই সাধারণ কোনো কাজ দিলে হবে না। মহামন্ত্রী বললেন, শোনো গোপাল আর নেপাল, তোমাদের কাজ হলো আগামীকাল সূর্যোদয়ের পর রাজসভায় 3 জন করে মানুষ নিয়ে আসা। শর্তগুলো মন দিয়ে শোনো। প্রথম জন হবে দরিয়ার এপারের লোক, দ্বিতীয় জন হবে দরিয়ার ও পারের লোক, আর তৃতীয় জন হবে মাঝ দরিয়ার লোক।
নেপাল মনে মনে হাসছে আর ভাবছে, দূর, এ তো জলের মতো সব, নদী তো হাতের কাছে। ঠিক আছে মহামন্ত্রী মশাই, আমি রাজি। গোপাল একটু ভেবে বলল যে, আগে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। সভা ভঙ্গ হলো। নেপাল নাচতে নাচতে বেরিয়ে গেল নদীর ঘাটের দিকে, আর গোপাল শান্ত মনে ধীর পায়ে শহর অভিমুখে রওনা হলো। নেপাল রাত থাকতেই দামোদর নদীর ঘাটে পৌঁছে গেল। সে দেখল নদীর ঘাটে এক জেলে জাল সরাচ্ছে। সে ভাবল, এ হলো এপারের লোক, ওপারে এক কাঠুরে বসে বিশ্রাম নিচ্ছে, সে হলো ওপারের লোক। আর মাঝ নদীতে এক মাঝি নৌকা নিয়ে মাছ ধরছে, সে হলো মাছ ধরিয়ার লোক। নেপাল মহারাজের নাম করে ভয় দেখিয়ে তিনজনকে সকালেই হাজির করার জন্য রাজি করালো। ব্যাস, কাল সকালে কেল্লা ফতে, গোপাল আজ রাতে নির্ঘাত না খেয়ে ঘুমোবে। অন্যদিকে গোপাল কিন্তু নদীর ধারে গেলই না। সে সারা রাত শহরের অলিতে গলিতে ঘুরল। সে প্রথমে গেল এক টোলের পণ্ডিত মশাইয়ের কাছে, তারপর গভীর রাতে এক শ্মশানে গিয়ে এক সন্ন্যাসীর পা ধরল। শেষে ভোরের দিকে এক নর্তকী বা বারবনিতার দরজায় কড়া নাড়ল। সন্ন্যাসী গম্ভীর এবং ধীর কণ্ঠে বলল, কেন আমাকে রাজসভায় নিয়ে যেতে চাও বাপু? আমি তো সংসারের মায়া ছেড়ে দিয়েছি। গোপাল বলল, ঠাকুর, আপনি তো পরকালের কাণ্ডারি, একবার রাজসভায় চলুন, সেখানে আপনার জ্ঞান দিয়ে আমাদের ধন্য করবেন। অনেক কষ্টে গোপাল তার 3 বিচিত্র সঙ্গীকে নিয়ে রাজসভার দিকে হাঁটা দিল। মহারাজ গোপাল পৌঁছানো মাত্রই বললেন, নেপাল, তুমি আগে বলো, তুমি কাকে এনেছো? নেপাল বুক ফুলিয়ে বলল, দেখুন মহারাজ, এই যে জাল হাতে লোকটা, এ ছিল নদীর এপারে, তাই এপারের লোক। ওই যে লোকটা, ও ছিল নদীর ওপারে, তাই ও ওপারের লোক। আর ওই যে নৌকা নিয়ে মাঝি, ও ছিল মাঝ নদীতে, তাই ও মাঝ দরিয়ার লোক। এর চেয়ে পরিষ্কার উত্তর আর কি বা হতে পারে? সভাসদগণ একে অপরের কানে কানে বলল, কথাটা ঠিক, নেপাল তো ঠিকই বলেছে। মহারাজ বললেন, এবার গোপাল, তোমার লোকেদের পরিচয় দাও। গোপাল একটু হেসে বললেন, মহারাজ, মহামন্ত্রী বলেছিলেন দরিয়া। দরিয়া মানে তো শুধু জলরাশি নয়, এই মানুষের জীবনও তো মস্ত এক বড় দরিয়া, যাকে আমরা বলি ভব দরিয়া। আমি সেই দরিয়ার লোক এনেছি। মহামন্ত্রী বিস্ময়ে বললেন, বুঝিয়ে বলো গোপাল। গোপাল পণ্ডিত মশাইকে দেখিয়ে বললেন, এই যে পণ্ডিত মশাই, ইনি দিন রাত শুধু ভাবেন কি করে আরো টাকা আয় করবেন, কি করে আরো বড় বাড়ি বানাবেন, কি করে এই নশ্বর পৃথিবীতে ওনার নাম ডাক আরো ছড়িয়ে পড়বে। ইনি পুরোপুরি এই দুনিয়ার মোহেই মত্ত, তাই ইনি হলেন এপারের লোক। সন্ন্যাসীকে দেখিয়ে বললেন, আর এই যে সন্ন্যাসী ঠাকুর, ওনার এই পৃথিবী নিয়ে কোনো চাহিদা নেই, উনি কেবল ভগবান আর মৃত্যুর পরের জীবন অর্থাৎ পরকাল নিয়ে ভাবেন, তাই ইনি হলেন ওপারের লোক। আর নর্তকীকে দেখিয়ে বললেন, আর এই যে নারী, ইনি না ভাবেন ইহকালের কথা, না ভাবেন পরকালের কথা, ওনার কোনো কুলেই ঠিকানা নেই, উনি শুধু বর্তমানে স্রোতে ভেসে চলেছেন, তাই উনি হলেন এই ভবদরিয়ার মাঝখানের লোক। সমস্ত রাজসভা যেন প্রথমে নীরবতায় ভরে গেল, তারপর উঠল প্রবল হাসির ধ্বনি। মুহূর্তের মধ্যেই নিস্তব্ধ রাজসভা হাততালিতে ফেটে পড়ল। মহামন্ত্রী আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। মহারাজের চোখে মুখে তখন বিস্ময় আর আনন্দ। মহারাজ বললেন, গোপাল, তুমি শুধু ভার নও, তুমি এক মস্ত বড় জ্ঞান তাপস। নেপাল এনেছে শরীর, আর তুমি এনেছো আত্মা। তুমি এই প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিজেতা। নেপাল মাথা নিচু করে বলল, গোপাল ভাই, আমায় ক্ষমা করো, আমি শুধু শব্দের মানে বুঝেছিলাম, তুমি বুঝেছো জীবনের মানে। আজ থেকে আমি তোমার শিষ্য।
মহারাজ তিলক চাঁদ গোপালকে রাজপোশাক আর প্রচুর মোহর উপহার দিলেন, কিন্তু গোপাল শুধু অর্থ নয়, জয় করে নিলেন বর্ধমানের মানুষের মনও। কৃষ্ণনগরে ফিরে গিয়ে যখন তিনি এই গল্প শোনালেন, মহারাজ কৃষ্ণচন্দ্র হাসিতে ফেটে পড়লেন। সেই থেকে নেপাল আর গোপাল দুই রাজ্যের দুই ভার হয়ে উঠলেন দুই প্রাণীর বন্ধু। তাহলে শুনলেন তো বন্ধুরা, গোপাল আর নেপাল গল্পের লড়াইটা কোনো তলোয়ারের ঘায়ে শেষ হয়নি, শেষ হয়েছে এক অসামান্য সত্যের উদ্ভাসে। এ গল্প শুধু বর্ধমান আর কৃষ্ণনগরের শ্রেষ্ঠত্বের লড়াই নয়, এ গল্প মানুষের সেই চিরন্তন দৃষ্টির, যেখানে একজন দেখে কেবল মাটির পৃথিবী, আর অন্যজন দেখে আত্মার গভীরতা। এখানে গোপাল নেপালকে শুধু তর্কে হারায়নি, বরং শিখিয়ে দিয়েছে সত্যিকারের বুদ্ধি মানে কেবল শব্দের প্যাচ নয়, বুদ্ধি মানে হলো জীবনকে অনুভব করা। যেখানে নেপাল নদীর জল আর ঘাট দেখে লোক চিনেছিল, সেখানে গোপাল চিনেছিল মানুষের মন আর তাদের কর্মকে। নেপাল সেদিন বুঝতে পারল মহারাজকে খুশি করার জন্য চাটুকারিতা আর চাতুর্য হয়তো কাজে লাগে, কিন্তু মহামন্ত্রীর ধাঁধার উত্তর দিতে গেলে অন্তরের আলো থাকাও চাই। আর যে লড়াইটা শুরু হয়েছিল দম্ভ দিয়ে, তার শেষ হলো এক অটুট বন্ধুত্বের মধ্য দিয়ে। এই গল্প আমাদের শেখায় বুদ্ধি মানে কেবল অন্যকে ঠকানো নয়, বরং সত্যকে চিনে নেওয়া। সত্যিকারের পণ্ডিত সেই যে একই অঙ্গে ইহকাল ও পরকালকে মেলাতে পারে। আর হিংসা ছেড়ে অন্যের গুণকে শ্রদ্ধা করলেই জীবনের দরিয়া সহজে পার হওয়া যায়। এক রাজকীয় চ্যালেঞ্জ, এক অদ্ভুত ভবদরিয়ার ব্যাখ্যা, আর এক দম্ভ ভাঙার শিক্ষা, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে বলুন আপনার চোখে আমাদের চারপাশের এই ভবদরিয়ার মাঝখানের লোক কারা। সাবস্ক্রাইব করুন গল্প ক্লাসিক্স চ্যানেলটিকে, যেখানে হাসির মোড়কে জীবনের গভীর সত্যগুলো এভাবেই গল্প হয়ে ফিরে আসে। আবার দেখা হবে পরের গল্পে, ততদিন হাসুন, হাসতে শেখান, আর মনে রাখুন, নদীর জল মাপা সহজ কাজ হতে পারে, কিন্তু জীবনের গভীরতা মাপতে গেলে গোপালের মতো বুদ্ধি থাকা চাই।